আমার কিন্তু শরীরে লুম্পা দাঁড়ায় গেছে এটা শোনার পরে। আমি এই যে আসলে আপনার যে বন্ধুরা তখন মিষ্টি খাইছিল, এরা কি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে পরে? না, এটার ভিতরে আমার জানার মতো একজনও চান্স পায় নাই আর কি। আসসালামু আলাইকুম, স্টার এডু সেন্টার থেকে আমি নুরুল গনি সবির। আমরা গত 2 দিন আগে বলেছিলাম যে এসএসসি এবং এইচএসসি তে ফেল করা শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। তো এবার কিন্তু এসএসসি রেজাল্ট অনেক খারাপ হয়, আপনারা জানেন যে 37.75% স্টুডেন্ট কিন্তু ফেল করে, যেটা হিউজ। হ্যাঁ, তো এই যে ফেল করার পরেও অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। হ্যাঁ, তো এই যে ফেল করার পরে একটা বছর গ্যাপ যাওয়ার পরে মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য, একই সাথে নিজের পড়াশোনাকে মানায় নেওয়া, তারপর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এই যে বিষয়গুলো, হ্যাঁ, এটা আসলে কিভাবে করে, এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো। তো ওইরকমই একজন আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, আজকে তার সাথে কথা বলবো বিস্তারিত। ওকে, আপনি আপনার পরিচয়টা একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা, আমি মোহাম্মদ মাহফুজ হাসান। বর্তমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ আচ্ছা, সদর। আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টপ মোস্ট 3টা সাবজেক্ট আছে, হ্যাঁ, আইন, ইংরেজি, এরপরেই আসে হচ্ছে আয়ার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, এই সারির সাবজেক্টগুলো আর কি। তো সেই জায়গা থেকে বলা যায় যে 1 বছর গ্যাপ যাওয়ার পরে একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়ারে চান্স পাওয়া, ইটস হিউজ। হ্যাঁ, আচ্ছা, আজকে জানবো যে তার জার্নিটা আসলে কিরকম ছিল। আচ্ছা, তারপর আপনি আমাদেরকে একটু শেয়ার করেন যে আপনার এই যে 1 বছর গ্যাপ যায়, এটা এসএসসি তে নাকি এইচএসসি তে? এইচএসসি তে মূলত। এইচএসসি তে। আচ্ছা, এই গ্যাপ যাওয়ার কারণটা কি, মানে আপনার এই ফেলটা কেন এসেছিল, তারপর হচ্ছে যে এরপরে যে আপনার মানসিক অবস্থা, এটার থেকে কিভাবে নিজেকে রিকভার করেন, এই ব্যাপারগুলো একটু শেয়ার করেন আমাদের সাথে। মূলত হচ্ছে আমার দিনটা ছিল হচ্ছে 29শে অগস্ট। তো আমি হচ্ছে সকাল ফজরের পর থেকে পড়তে বসে হচ্ছে 9টার দিকে ঘুমিয়ে যাই। তো 1:30টার দিকে আমার হচ্ছে এক ফ্রেন্ড কল দেয় যে আজকে কেন পরীক্ষা দিতে আসলি না। আচ্ছা তো আমি তো ওই মুহূর্তে এই কথোপকথন পর তো আসলে আমি আকাশ থেকে আচ্ছা আচ্ছা, এটা তাহলে অনেক ইন্টারেস্টিং, মানে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারেন না ওইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে আপনার যে 1 বছর যে গ্যাপটা, এটা কি ফ্যামিলিতে জানান নাই? প্রথম দিকে এটা আসলে জানতো না, কারণ আচ্ছা, আমি জানলে তো আসলে বাসায় একটা তুলকালাম কাণ্ড হয়ে যাইতো। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি কিন্তু গত একটা ভিডিওতে বলেছি যে আপনি বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় তারিখগুলো, আবেদনের লাস্ট ডেটের তারিখগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ মানে আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পরীক্ষা দিতে পারি নাই, হচ্ছে আবেদনের তারিখটা আমার মনে ছিল না। তো পরীক্ষার রুটিন সহ বিভিন্ন যে তারিখগুলো আছে, ভাইটাল তারিখগুলো আপনারা মাথায় রাখবেন। তো আমি এই জন্য হচ্ছে আমার কাজিন ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, এর বাইরে আমি কাউকে আসলে বলি নাই। তো বলার পরে এখন তারা বলছে কি আর করার, মানে একটু বুঝ দিল আর কি। আচ্ছা, তো আপনি তো জানতেন যে আপনার একটা পরীক্ষা গ্যাপ গেছে, তার মানে আপনার 1 বছর মোটামুটি গ্যাপ। হ্যাঁ, তখন তো একটা মানসিক যে অবস্থা, হ্যাঁ, সেটা থেকে আসলে আপনি কিভাবে নিজেকে রিকভার করলেন, মানে হচ্ছে আপনার ইন্সপিরেশনের জায়গাটা কি ছিল? আচ্ছা, মূলত এখানে হচ্ছে যে আমি আসলে যতটা না পরীক্ষা মিস যাওয়ার কারণে কষ্ট পাইছি, তার থেকে বেশি কষ্ট পেয়েছি মানুষজনের যে কথাবার্তা। আমি আসলে মানুষকে বুঝাইতে পারতাম না যে এটা আমার জন্য একটা সুযোগ কাম ব্যাক দেওয়ার। আচ্ছা তো মূলত আমি যেটা বলতেছিলাম যে আমি তো 1 বছর অলরেডি গ্যাপ দেওয়ার চিন্তা ভাবনা করছিলামই। আচ্ছা তো এবং চাইছিলাম যে আর্টস থেকে কন্টিনিউ করতে, তো গ্রুপ চেঞ্জ করে আমি মানে হচ্ছে অ্যাডমিশন দিব। আচ্ছা, কিন্তু কারণ আমি জানতেছিলাম আমি বুঝতে পারতেছিলাম যে হচ্ছে আমার সায়েন্স থেকে কখনো কোন ইউনিভার্সিটি চান্স পাওয়া সম্ভব না। ওই 1 বছরে বলা যায় যে আমার হচ্ছে মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। আচ্ছা আচ্ছা। And যখন সেকেন্ড টাইম যখন আবার কোচিং ভর্তি হয়েছিলাম আচ্ছা, আবার। তো যারা এবার ফেল করছেন বা কোনো কারণে এক সাবজেক্ট আপনার খারাপ হয়েছে, হ্যাঁ, তো তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ। এই যে মাহফুজ যেটা করে, যে 1 বছর গ্যাপ যাওয়ার পরে এই সময়টাকে সে কাজে লাগায়। হ্যাঁ, আবার অনেকেই মনে করে কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম দেওয়া যায় না। হ্যাঁ, সেকেন্ড টাইম দেওয়া যায় না, একবার পরীক্ষা দেওয়ার পরে। হ্যাঁ, কিন্তু আপনি যদি আবার রেজিস্ট্রেশন করে এইচএসসি পরীক্ষা দেন, অথবা মানে আপনি যেই বছর পরীক্ষা দিয়েছেন এইচএসসি পরীক্ষা, তখনই আপনি এডমিশন দিতে পারবেন। এটা একবার না, একাধিকবার দেওয়া যায়। আপনি যদি ধরেন এবারে এই এডমিশন দিয়েছেন, আপনার ভালো হয় নাই, আপনি যদি আবার এইচএসসি পরীক্ষা দেন, দিয়ে আবার এডমিশন দিতে পারবেন। এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না। আচ্ছা মাহফুজ, তারপর? তো এরপর হচ্ছে যে বিষয়টা হয় যে অনেকে তো মানে আমার কাছের অনেক লোক যাদেরকে আমি আসলে বিভিন্ন কথাবার্তা বলতো আর কি, আমি তাদের কাছে এক্সপেক্ট করি নাই যে আসলে তারা এই জিনিসগুলো বলতে পারে। আচ্ছা আচ্ছা আমার খুব কাছের লোকজন আমাকে বলতো, মানে টিটকারি করে কথাবার্তা বলতো বা হচ্ছে মানে নেগেটিভ কথাবার্তা বলতো আর বুঝতে কি। পেরেছি, বুঝতে তো পেরেছি। ওই জিনিসটা যে যখন রেজাল্ট হইলো
দেখা গেল যে হচ্ছে মানে সবাই মিষ্টি খাওয়াইতেছে, তো মিষ্টি খাওয়াইতেছে, তো ওই মুহূর্তে যে মেসে থাকতাম আর কি, আচ্ছা মেসের অনেকে প্লাস পাইছে, সে পাইছে, তো ওইখানে আমিও ছিলাম। এন্ড আমি আসলে মানে ওই মুহূর্তে আমি হাসতেছি যে জাস্ট ওয়েট এন্ড সি হোয়াট আই এম ডুইং। ওকে ওকে। এন্ড ইনশাল্লাহ 1 বছর পরে সবাই জানতে আচ্ছা, পারবে যে আমি এই যে আসলে। আপনার যে বন্ধুরা তখন মিষ্টি খাইছিল, এরা কি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে পরে? না, এটার ভিতরে আমি আমার জানার মতো একজনও চান্স পাইনি আর কি। খুব ইন্টারেস্টিং এই ব্যাপারটা, কিন্তু একটা ইন্সপিরেশনের জায়গা। হ্যাঁ, এই যে মাহফুজ যখন দেখে যে তার বন্ধুরা অনেকেই এ প্লাস পাইছে, গোল্ডেন পাইছে, তারা মিষ্টি খাওয়া খাওয়ি করতেছে, ওই সময়টায় সে নিজেকে বোঝায় যে ওয়াইট এন্ড সি হোয়াট আই এম ডুইং। হ্যাঁ, এই একটা বছর কিন্তু সে নিজেকে ফুয়েলিং করে। ঠিক আছে, তো মাহফুজ কিন্তু ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এবং আইআর ডিপার্টমেন্টে আছে, কিন্তু তার যেই বন্ধুরা তখন মিষ্টি খায় তাদের কিন্তু জানি না, অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় ভালো জায়গায় আছেন, কিন্তু যাদের রেজাল্ট এবার ভালো হয়নি তাদের জন্য কিন্তু এগুলো একটা মানে উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এরপর। তো এরপর হচ্ছে মানে ওই ওই ওখানেই আমি, আমার এক বড় ভাই ছিল এমএসএ, তো ওই বড় ভাইকে হচ্ছে সবাই মিষ্টি খাওয়াইতেছে and মানে আমারও বললাম যে আমার একটা মিষ্টি খাওয়ান আর কি। আচ্ছা, তো এবং বললাম যে একটা ছবি তুলে রাখেন, ইনশাল্লাহ এটার জন্য আপনি একসময় প্রাউড ফিল করবেন আর কি। ওয়াও, আচ্ছা আচ্ছা And ওই ওই দিনে আমি হচ্ছে ফেসবুকে একটা নেলসন ম্যান্ডেলার একটা উক্তি আমি হচ্ছে পোস্ট দেই, আচ্ছা। সেটা হচ্ছে যে মানে আমাকে আমার হচ্ছে সফলতা দিয়ে কাউন্ট করো না, আমাকে কাউন্ট করো আমার হচ্ছে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দিয়ে। এটা কিন্তু মানে আমার কিন্তু শরীরে লুম্বা দাঁড়ায় গেছে এটা শোনার পরে। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা সবার দেখা উচিত, যারা এইচএসসি তে রেজাল্ট ভালো করতে পারেন নাই এবং যারা ভালো করছেন তাদের জন্য। ঠিক আছে, ওকে। এন্ড এরপর হচ্ছে আমি যখন অ্যাডমিশনে যখন আমার পজিশন আসে, পজিশন আসা শুরু করে, দেন আমি ওই জিনিসটা আবার শেয়ার করছিলাম আর কি আমার টাইম লাইনে আর কি। আচ্ছা আচ্ছা। তো মানে আমার আসলে ওই মুহূর্তে, মোট কথা আমার আসলে ওই পুরো সময়টাতেই আমার অনেক মানে মানসিক যে পীড়ন, বাট মানে এই যে আপনার ছন্দপতন, হ্যাঁ মানে 1 বছর গ্যাপ যাওয়া, এই সময়টাকে আপনি হচ্ছে নিজেকে ফুয়েলিং করছেন, এবং এই যে মানুষের মিষ্টি খাওয়ানোটা, হ্যাঁ এটা যেভাবে হচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে, একইভাবে আপনাকে ইন্সপায়ার করছে এবং আপনি এই সময়টাকে ইউটিলাইজ করছেন। আচ্ছা, তারপর। তো মূলত হচ্ছে মানে আমি ক্লাস 9-10 একটা বই পড়ছিলাম, মোরা বড় হতে চাই। তো ওই বইটাতে অনেকগুলো কাহিনী ছিল, যেখানে হচ্ছে যারা ফেলটুস বা হচ্ছে যারা মানে পড়াশোনায় ভালো ছিল না বা অনেক সময় ব্যর্থ হয়েছে, বাট তাদের পরিশ্রমের কারণে হচ্ছে সফল হয়েছে, তো এরকম অনেকগুলা ওখানে ঘটনা ছিল। তো ওইগুলা আমার মাথায় সবসময় গেঁথে ছিল, এখনো আছে। আমি আসলে বিশ্বাস করি যে আসলে মানে চেষ্টার করলে একসময় ফল পাওয়া যায় আর কি। যেমন আলভা এডিসন বলেছিলেন যে হচ্ছে মানুষের সফলতার 99% পরিশ্রম আর 1% হচ্ছে মেধা। এই যে সায়েন্সে ছিলেন, সায়েন্স থেকে যে আপনি বিভাগ পরিবর্তন করে আর্টসে পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ এই জিনিসটা আপনার কেন, মানে এই জিনিসটা কেন করছেন? এখানে আমি আরেকটা পাবো না। বিষয় হচ্ছে যে আপনার সায়েন্স থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার থেকে, সায়েন্স থেকে কেউ যদি বিভাগ পরিবর্তন করে প্রথম থেকেই মানবিকের জন্য প্রিপারেশন নেয়, মানে ইউনিটের জন্য প্রিপারেশন নেয়, তাহলে বলা যায় অনেকটা শিওর শট। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমি একটা ইকুয়েশন আমি ওই মুহূর্তে চিন্তা করতাম, সেটা হচ্ছে এরকম যে কেউ যদি সায়েন্স থেকে মানে গ্রুপ চেঞ্জের সিদ্ধান্ত নেয়, তাহলে যেটা হয় যে ধরুন আমার কোচিং এর উদাহরণ দিয়ে আমি হচ্ছে বলি, যখন আমি ফোকাসে কোচিং করতাম তখন আমার ওই যে ব্যাসে মানে আমার ব্যাসে মাত্র হচ্ছে 5জন থেকে 6জন হচ্ছে আপনার গ্রুপ চেঞ্জের পরীক্ষা দিতে আসছে। আচ্ছা আচ্ছা। তো এখন ধরলাম যে ওখানে 5জন না, ধরলাম ওখানে হচ্ছে 15জন ভর্তি আছে। তো এরকম ভাবে হচ্ছে সারা বাংলাদেশে ধরেন 1000টা হচ্ছে কোচিং আছে, 1000টাও হবে না, 15 গুণন হচ্ছে আমার 1000, 15,000 স্টুডেন্ট, এত হবেই না আর কি। কিন্তু আমার সিট এখানে হচ্ছে মাত্র মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমি দেখি তাহলে 982টা হচ্ছে সিট তার সায়েন্সের মানে জন্য। হচ্ছে যে কম্পিটিশনটা মাত্র কম। 15 জনের সাথে কম্পিটিশন করতে হচ্ছে। আচ্ছা এরপর যদিও বিভিন্ন যারা মেডিকেল প্রিপারেশন নেয়, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, অনেকে পরীক্ষা দেয়, বাট তাদের তো প্রিপারেশনের তাদের লেভেলটা preparation ভিন্ন, তো আমার ওরকম। প্রিপারেশন লেভেলটা ভিন্ন। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু যারা সায়েন্সে আছেন বা হচ্ছে যে কমার্সে আছেন তাদের জন্য কিন্তু এটা একটা মানে সুযোগ বলা যায়, যে আপনার যদি বিশ্ববিদ্যালয়ে একটা সিট সিকিউর করার প্রয়োজন হয়, যে আমার এটা করতেই হবে, মানে খুব ট্যাকটিক্যালি, হ্যাঁ তাহলে কিন্তু আপনি যদি বিভাগ পরিবর্তন করেন আপনার জন্য খুব ইজি। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে মনে করে যে সায়েন্সে না পড়লে আসলে দাম নাই, আসলে সায়েন্সের দামটা ইন্টারমিডিয়েট পর্যন্তই। হ্যাঁ, এটা কিভাবে বলি, আপনি যখন চাকরির প্রিপারেশন নেবেন তখন মানবিকের স্টুডেন্টরা বা হচ্ছে কমার্সের স্টুডেন্টরা কিন্তু ধরা খায় ম্যাথ এবং বিজ্ঞানে, তো আপনি ইন্টারমিডিয়েট অলরেডি এটাকে কভার করে আসছেন। হ্যাঁ, তো আপনি তারপরে মানবিকে এসে রিল্যাক্সে পড়াশোনা করলেন এবং যেই চাকরির যে পড়াশোনাগুলো, হ্যাঁ এগুলো কিন্তু আপনার ইন্টারমিডিয়েটের যেই লেভেলের যে পড়াশোনা,
এগুলো দিয়ে কিন্তু হয়ে যায়। আচ্ছা, সর্বশেষ আমরা আপনার থেকে হচ্ছে কয়েকটা সাজেশন চাইবো যারা হচ্ছে এইবার এসএসসি তে ফেইল করছে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে ফেইলের সংখ্যাটা কিন্তু হিউজ। হ্যাঁ, 6,90,608 জন। হ্যাঁ, ইটস হিউজ। যেখানে 18 লক্ষ পরীক্ষার্থী ছিল, এখান থেকে 6,90,000 ফেইল। তো যারা ফেল করছেন তাদের কিন্তু আসলে ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, আপনাদের সামনে কিন্তু উদাহরণ একজন দাঁড়ায় আছে। আমরা কিন্তু এরকম ক্রমান্বয়ে আরো বাকি যারা আছে তাদেরকে নিয়ে আসবো। ঠিক আছে, তো এই যে যারা এবার ফেল করছে, হ্যাঁ, তাদের ব্যাপারে আপনার সাজেশনটা কি থাকবে, বা আপনি তাদেরকে কিভাবে গাইড করবেন যে তুমি এটা করলে হচ্ছে তুমি বিশ্ববিদ্যালয়ে আসতে পারবা, বা তোমার আসলে ভেঙে পড়া উচিত না, এই ব্যাপারগুলো একটু তাদেরকে সাজেশন দেন আপনি। তো আমার মূলত হচ্ছে কয়েকটা সাজেশন দিব। প্রথমত হচ্ছে যে মানে যাই হোক না কেন মানে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে Most আমার important. আমার মানে ভাগ্যে কি আছে এটা আমি আসলে জানি না। বিষয়টা হচ্ছে যে এরকম যে এখন আমি হয়তো ফেল গিয়েছি, ঠিক আছে, 1 বছর আমার নষ্ট হয়েছে জীবন থেকে, আমি আবার আচ্ছা, পরীক্ষা এই যে দেব। বছর নষ্ট হওয়ার বিষয়টা একটু বলি। এই যে আপনি মাহফুজের 1 বছর নষ্ট হয়েছে, বিশ্ববিদ্যালয়ে আসার পরে এরকম 2 বছর 3 বছরও নষ্ট হয়। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই নর্মাল। যাদের মনে হয় যে এসএসসি তে ফেল মানে লাইফ শেষ, বা এইচএসসি তে ফেল মানে লাইফ শেষ, ইটস নাথিং। হ্যাঁ, আপনি যদি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় দেখেন তাহলে সেশন জটই থাকে 3-4 বছর। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে আছে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেশন জট এখন কমে গেছে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেশন জট ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চাষটে আছে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে এই সেশন জটটা আসলে, বা এই যে 2 বছর 3 বছর গ্যাপ, এটা নর্মাল হিসাব। এইটার জন্য আসলে লাইফটাকে থামাই দেওয়া যাবে না। তো এখন যদি আমার যে গোল লাইফের যে টার্গেট সেটাকে অ্যাচিভ করতে হয়, 1 বছর গ্যাপ গেছি, তো আমার ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে এবং আমাকে চেষ্টা করতে হবে কিভাবে কামব্যাক দেওয়া যায়। এন্ড এর জন্য আমি আসলে প্রচুর আল্লাহর কাছে দোয়া করতাম, এন্ড আমার বাবা মাকে বলতাম যে এবং আমার জন্য দোয়া একই করতে। সাথে হচ্ছে যে সুযোগগুলো কোথায় আছে এটাকে হ্যাঁ, জানতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এরপর ফিক্স করা দরকার যে আসলে আমি কোন দিকে যেতে চাচ্ছি, আমার আসলে টার্গেটটা কি। তো আমার যদি টার্গেট হয় যে না আমি ইউনিভার্সিটিতে অমুক সাবজেক্ট নিয়ে পড়বো বা মেডিকেলের দিকে যাব, তো আমার তাহলে 1 বছর এটা আরো ব্লেসিংস বলা যায় যে 1 বছর আমি নিজেকে আরো বেশি প্রিপেয়ার করতে পারবো। এবং একই সময় আমরা যদি বলি যে আপনি যখন সায়েন্সে ছিলেন তখন যদি চিন্তা করতেন যে আমি বুয়েটে পড়বো, হ্যাঁ, তখন হয়তো এটা সম্ভব নাও হইতে পারতো, তাই না? হ্যাঁ, কারণ হচ্ছে আমার ওই 1 বছর আসলে মানে একে তো হচ্ছে আমার অনেকগুলো গ্যাপ, কারণ আমি প্রত্যেকটা সাবজেক্ট অনেক বেশি গ্যাপ গিয়েছিল। দেখা গেছে যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলা অধিকাংশ অধ্যায়ে আমি আসলে স্কিপ করছি, জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য যতটুকু পড়া দরকার অতটুকুই পড়ছি। তো এখন আমি নতুন করে ওগুলা শিখবো, আবার বুয়েটের জন্য প্রিপারেশন না, তো ওইটা আমার 1 বছর আসলে কভার করা মুশকিল বলা যায়, অনেকটা টাফ ছিল। তো যার তার কারণে মানে হচ্ছে আপনার সুযোগটা বুঝতে হবে যে কোথায় সুযোগ আছে, কিভাবে এখানে খুব ইজিলি এটাকে গেইন করা যাবে, এই জায়গাগুলো জানতে হবে, তাই না? জি, জি। আচ্ছা, তারপর তো এখন এরপর হচ্ছে যে বিষয়টা লাগবে, নিজের প্রতি বিশ্বাসটা লাগবে, যে এই যে আমি যে আমার গোল অ্যাচিভ করতে পারবো, এই বিশ্বাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রাইট। তো এখন এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে যে সবাই যেরকম ভেঙে পড়ে আসলে ভেঙে পড়ে। কারণ মানে এই যে আপনি যখন 1 বছর ফেল যাওয়ার পর আবার যখন কামব্যাক দিবেন, এটাই তো আপনার আসলে জীবনের একটা অর্জন। রাইট। এখন একজন ব্যক্তি যদি স্মুথলি জাস্ট অর্জন করে কোনো কিছু, এটা তো আসলে খুব বেশি মেক সেন্স করে না, কারণ এরকম হাজার হাজার উদাহরণ আছে। বাট আপনি যে আসলে এক্সেপশনাল বা রেয়ার একজন পার্সন, মানে আপনি আপনার যে মানে কি বলবো মানসিক যে শক্তি, এটা অনেক বেশি অন্য সবার তুলনায়। এটার প্রমাণ হচ্ছে যে আপনি আপনার ব্যর্থতার পর যাবার ঘুরে দাঁড়াবেন, এটার উপর নির্ভর করতেছে। এবং এই যে ঘুরে দাঁড়ানোর পরে সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পায়, হ্যাঁ, তার অনুভূতিটা একটু জানি। আচ্ছা, যখন আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা হয় এবং আপনার পজিশন কত ছিল? আমার 63তম ছিল। 63তম ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই যে রেজাল্টটা পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল, এটা একটু আমাদেরকে শেয়ার করেন। আচ্ছা, তো আমার আসলে অনুভূতিটা কি বলবো, যে আসলে আমি আসলে নামাজ পড়তেছিলাম, মানে অনবরত আসলে মানে কাঁদতেছিলাম আর কি। মানে আচ্ছা, নামাজে আমি আসলে সূরা পড়বো, আসলে আমার সূরা আসতেছিল না, জাস্ট আমার চোখ দিয়ে মানে গলগল আপনার কি করে পানি রেজাল্ট শোনার পড়তেছিল। পরে? শোনার পরে আর কি। মানে সেদিন হচ্ছে আমি আমার পারিবারিক একটা আড্ডায় ছিলাম। তো ওই মুহূর্তে আমার এক ফ্রেন্ড কল দিয়েছে, আমি জানতাম না, কারণ আমাদের মানে রেজাল্টটা অনেক আনএক্সপেক্টেডলি দিছে। মানে সেদিন কেউ জানতো না যে আজকে রেজাল্ট দিবে, তো হুট করে আচ্ছা, রেজাল্ট দিছে। তো এখন আমার ফ্রেন্ড কল দিছে যে তোর না রেজাল্ট হয়েছে, তো রেজাল্ট কি? আমি তো জানি না আজকে রেজাল্ট দিবে। তো রেজাল্ট মানে সে যখন বললো, তো বললাম তোর একটু পরে জানাচ্ছি। তো এখন আমি হচ্ছে চেক করার জন্য অন্য রুমে ফোনটা হাতে নিলাম, নেওয়ার পরে হচ্ছে যখন রেজাল্টটা দেখলাম 63তম, তো আমি মানে আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না। 63তম দিকে তাকিয়েছিলাম যে আসলে কি 63তম নাকি আগে পরে 200 মানে 300 এরকম এই আছে। জায়গাগুলো খুবই সারপ্রাইজিং, এবং আপনিও যদি এই ফিলটা নিতে চান আপনাকে এরকম একটা বছর নিজেকে সময় দিতে হবে, নিজেকে জ্বালাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় বলি। এটা তো আমরা শুনলাম মাহফুজের গল্প। অনেকেই আছে যে আমি তো পড়াশোনা ভালো করতে পারতেছি না, এখন আসলে এই মুহূর্তে কি করা উচিত। হ্যাঁ,
আমি ব্যক্তিগতভাবে আপনাকে কিছু সাজেশন দেই, সেটা হচ্ছে যে ধরেন আপনার পড়াশোনা ভালো লাগতেছে না, আপনি যে কোনো একটা স্কিলে আপনি আগায় যান। ধরেন আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হইতে পারছেন, ইংরেজি স্পিকার, ঠিক আছে, অনর্গল আপনি ইংলিশে কথা বলতে পারেন। শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে আপনার কোটিপতি হওয়া সম্ভব, এবং বাংলাদেশে এরকম হাজারটা উদাহরণ আছে, আমরা আস্তে আস্তে করে নিয়ে আসবো এদেরকে। তারপর ধরলাম যে আপনি স্পিকার হইতে পারেন নাই, বা হচ্ছে আপনার ইংরেজি ভালো লাগে না, কিন্তু ইংরেজি ছাড়া আপনি আগাইতে পারবেন না, এটা হচ্ছে মেইন কথা। তারপরে ধরেন যে আপনি ভিডিও এডিটিং পারেন ভালো, হ্যাঁ, মানে এই শুধুমাত্র একটা কাজ দিয়ে এখন কিন্তু মানুষ দোকানে গিয়ে আপনার কাজ করতে হয় না, বাসায় বসে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা কামাইতে পারবেন। ইউটিউবে আপনার হাজারটা ভিডিও দেখেন, এগুলো আমিও জানি, আমার ভিডিও আপনারা দেখেন, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে এরকম আমি জাস্ট 2টা উদাহরণ বললাম, এরকম হাজারটা উদাহরণ আছে। আপনি যদি মনে করেন যে আপনার বিজনেস ভালো লাগে, আপনি জাস্ট অনলাইনে কোনো একটা সাইটে ঢুকে যান, ঢুকে আপনি জিনিসপত্র কিভাবে কি অর্ডার করে, কিভাবে চায়না থেকে বা বিদেশ থেকে কিভাবে জিনিসপত্র নিয়ে আসে, এগুলো কিভাবে অনলাইন মার্কেটে সেল দেয়। আজকাল কিন্তু আপনার মার্কেটিং করার জন্য মার্কেটে গিয়ে ঘুরতে হয় না, ঠিক আছে, মার্কেট কিভাবে সেল দেয় এই ব্যাপারগুলো জানেন। দেখবেন যে আহ, মানে এটা হয়তো আপনার কিছুদিন করতে হবে, 2 মাস, 5 মাস, 7 মাস, এরপর থেকে যখন আপনার আর্নিংসটা শুরু হবে, আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি কোথায় পৌঁছায় গেছেন। এরকম হাজারটা ভিডিও আছে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আমরা সামনে আরেকজনের গল্প শুনবো। তো ব্যাপার হচ্ছে যে কারো হতাশ হওয়া যাবে না, নিজেকে রিভাইভ করতে হবে, নিজেকে রিফুয়েলিং করতে হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।